পৃষ্ঠা 603 অধ্যায় 18 মেমোরি টিপস। কম্পিউটার ঠিক কী জিনিস? কম্পিউটার হচ্ছে এমন এক ডিভাইস যেটার সহায়তায় আমরা নিজেদের কাজকে সুব্যবস্থিত রূপে আর যথেষ্ট দ্রুত সম্পূর্ণ করতে পারি। আগে এগোনোর জন্য এখানে স্পষ্ট করে দিতে চাই যে মনুষ্যের মস্তিষ্ক কম্পিউটারের মতোই হয়। আসুন জানা যাক কীভাবে। কম্পিউটার, সি কনসেন্ট্রেশন একাগ্রতা ও ওভারলার্নিং প্রসেস শেখার প্রক্রিয়া, এম মেমোরি স্মরণশক্তি, পি পিকচার বা ইমেজ, ইউ বি কম্পিউ, ইউ বিএমসি, টি টাইম ফর ব্রেক, ই ইমোশন আবেগ, আর রিভিশন পুনরাবৃত্তি, এস স্লিপ বন্ধ হওয়া ঘুমিয়ে পড়া। কনসেন্ট্রেশন একাগ্রতা, কোনো জিনিসের ব্যাপার আপনারা কতটা একাগ্র হতে পারেন। গত 3 বছরে আমি প্রায় 50,000 ছাত্রছাত্রীদের প্রশ্ন করেছি, তাদের মধ্যে 99% ছাত্রছাত্রী আমাদের নিরাশ করেছেন এবং নেতিবাচক উত্তর দিচ্ছেন। পরের প্রশ্ন হচ্ছে এমনটা কি করে হবে? কোনো বোরিং বিষয়ের প্রতি নিজেদের আগ্রহ কি করে বাড়ানো যেতে পারে? একাগ্রতাকে কিভাবে বিকশিত করা যেতে পারে? আমরা যখন নিজেদের মনের মতো ফিল্ম দেখি তখন আমরা 3 ঘন্টা পর্যন্ত একাগ্র হয়ে থাকি। আমরা খুব কম এই দিকে লক্ষ্য দিই যে আমরা চারপাশে কারা রয়েছে। আমরা এই দিকে সেই সময় দৃষ্টি দিই যখন আমাদের আশেপাশের লোকেরা উঠে দাঁড়ায়। ঠিক এমনটাই ক্রিকেট ম্যাচ চলাকালীন হয়। আমাদের চোখ দুটো কেবল টিভি স্ক্রিনের ওপরই নিবদ্ধ থাকে। যখন কি পড়াশোনা করার সময়, বিশেষ করে বড় আর একঘেয়ে বিষয় পড়ার সময় আমাদের আশেপাশে চিৎকার চেঁচামেচি দ্বারা ডিস্টার্ব হয়ে ওঠে, তা আমাদের থেকে অনেক দূরের কোনো মিউজিক বাজলেও একাগ্রতা কিছুই হয় না। কেবল বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আর মনোযোগ থাকা উচিত। এর অর্থ হচ্ছে শেখার মাত্রা আপনাদের একাগ্রতার মাত্রার উপর নির্ভর করে, আর এটা আপনাদের সেই বিষয়ের প্রতি কতটা আগ্রহ রয়েছে সেটার উপর নির্ভর করে। আগ্রহ বোঝা, আপনাদের গত সপ্তাহে অনুষ্ঠিত এক পার্টির ফটোগ্রাফ দেওয়া হলো, যে পার্টিতে আপনারাও মজুদ ছিলেন। সেই ফটোগ্রাফ আপনারা কি দেখতে চাইবেন? উত্তর অত্যন্ত পরিষ্কার যে এতে আপনারা নিজেদের ফটো দেখতে চাইবেন। অধিকাংশ সময় আমরা সেই সমস্ত জিনিস দেখতে লাগিয়ে দিই যাতে আমরা নিজেরা সামিল থাকি। শেখার অথবা জানার প্রক্রিয়া সেই সময় তীব্র হয়ে ওঠে যখন আমি অর্থের আইস্টোর প্রতি আকর্ষণ অনুভব করে সেই প্রক্রিয়ার সামিল হয়। শেখার সিদ্ধান্ত, শেখার জন্য কোনো নতুন টপিক বা বিষয় বেছে নিন, সেটার উপর 15 মিনিট লাগাতার ততক্ষণ খরচ করুন যতক্ষণ আপনারা সেই বিষয়ের সাথে পুরোপুরি পরিচিত হয়ে উঠছেন। শেখার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শেখার পর সেই কন্টেন্টে রিভিশন করার সময় নিজেদের 1/3 সমস্ত বাস্তবে লার্নিংয়ের প্রক্রিয়ায় খরচ করা উচিত। উপরে দেওয়া উদাহরণগুলি কমপক্ষে 5 মিনিট সময়টি দেওয়া উচিত। ওই পদ্ধতি দ্বারা আপনাদের রিভিশনে নিজেদের অনেকটা সময় বাঁচাতে পারবেন আর জিনিসের রিভিশনে বেশি মনোযোগ দিতে পারবেন। পরীক্ষার দিনগুলি আমরা সর্বদা সময়ের অভাব অনুভব করি। এমনটা কখনোই নয় যে আমাদের লেখার ক্ষমতা দ্রুত হয়, কিন্তু এমনটা আমাদের রিকল করতে আসতে থাকা সমস্যার কারণে হয়। ওভারলার্নিং দ্বারা দ্রুত রিকল করতে যথেষ্ট সময় সহায়তা প্রাপ্ত হয়। নিমোসিন্স স্মরণশক্তি, এতে এম হচ্ছে স্মরণশক্তি পরিচয়। আপনারা যদি ডিকশনারিতে এর অর্থ দেখেন তাহলে এটা মেমোরি কৃত্রিম বিজ্ঞাপন হয়। এই টেকনিকের সহায়তায় আপনারা নিজেদের মেমোরিকে বাড়াতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের এটা বুঝে নেওয়া উচিত যে এটা কেবলমাত্র একটা বিষয়ের পরীক্ষা নয়, বরং এটা হচ্ছে সেই সমস্ত বিষয়ের ব্যাপারে দ্রুত রিকল করার পরীক্ষা। আপনাদের এই ক্ষমতাই হচ্ছে আপনাদের সফলতার চাবিকাঠি। প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া অধিকাংশ ছাত্রছাত্রীরা এমনটাই মানেন যে তাদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীরা সঠিক উত্তরে জানা ছিল, কিন্তু সময় কম থাকার কারণে তারা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি। এর থেকে এটা জানতে পারা যায় যে অধিকাংশ টপার্সরা কেবল নিজেদের রিকল করার ক্ষমতার কারণে সফলতা অর্জন করে। 2-3 বছর কড়া পরিশ্রম করার কারণে নিজেদের বিষয়ের উপর আপনাদেরই ভালো মতো দখল হয়ে পড়ে। পৃষ্ঠা 604। কিন্তু আপনাদের কাছে রিকল করার এমন অবস্থায় আপনাদের পরীক্ষার সময় সমস্যা হতে থাকে। আপনারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বসে প্রস্তুতি নিচ্ছেন তাহলে সঠিকভাবে দ্রুত রিকল করার ক্ষমতার বিকাশ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আপনারা কি কখনো এটা লক্ষ্য করেছেন যে আপনাদের যখন কোনো জিনিস রিকল করতে পারেন না তখন আপনারা অত্যন্ত অস্থির হয়ে ওঠেন? এমন অবস্থা সেই সময় হয় যখন আপনাদের মস্তিষ্কে উল্টোপাল্টা চিন্তা আসে। এটা যথেষ্ট অস্থির করে তোলার মতো পরিস্থিতি হয়। এটা এই জিনিসকে প্রমাণিত করে যে আপনার মস্তিষ্ক একটা মেশিনারির মতো, যেটা আপনার জিনিস আর তথ্য মনে রাখতে ভোলাতে সাহায্য করে।
কখনো কখনো আপনারা রাস্তায় কোনো পরিচিত মুখ দেখতে পান, কিন্তু আপনাদের সেই ব্যক্তির নাম মনে পড়ে না। আপনারা নিজেদের প্রশ্ন করেন যে আপনারা সেই ব্যক্তির সাথে এটাকে কোথায় মিলিত হয়েছিলেন। এই প্রক্রিয়া পরবর্তী কয়েকটি দিন চলতে থাকে, কিন্তু পরিমাণের রূপে এটাই সামনে প্রকাশ পায় যে আপনারা সেই ব্যক্তির সম্বন্ধিত তথ্য ভুলে গেছেন, আর তখন আপনারা এই ব্যাপারে চিন্তা করা বন্ধ করেন। কিন্তু এরপরই হঠাৎ একদিন আপনাদের এটা মনে পড়ে যে ওহো, আপনারা সেই ব্যক্তির সাথে সিমলায় মিলিত হয়েছিলেন। আপনাদের যদি এইভাবে কোনো জিনিসের ব্যাপারে মনে পড়ে যায়, তাহলে সেটা অর্থ হচ্ছে এই যে এই জিনিসটা আপনাদের মস্তিষ্কে কোথাও না কোথাও ছিল। এমনটা এই জন্য হয় কারণ আপনাদের মস্তিষ্ক সেই ব্যাপারে মস্তিষ্ককে প্রদান করা সিগন্যালের জন্যই অপেক্ষা করে। ঠিক এমনই কম্পিউটারের ক্ষেত্রেও হয়। আপনারা যদি সেভ করতে চান তাহলে কম্পিউটারকে স্পেশাল কমান্ড দিন, আর যদি ডিলিট করতে চান অর্থাৎ নষ্ট করে ফেলতে চান তাহলে অন্য কমান্ড নিন। এই প্রকার আপনারা নিজেদের মস্তিষ্কে মেশিনারিকে বুঝতে সক্ষম হন, তাহলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে। নিম্নলিখিত একটা উদাহরণ এমনটা অনেকবার হয় যে আপনারা 2টো পর্যন্ত পড়াশোনা করেন, ঘড়িতে পরের দিন 5টা অ্যালার্ম লাগিয়ে দেন, নিজেকে এই প্রতিশ্রুতি দেন যে অ্যালার্ম বাজা মাত্র ঘুম থেকে উঠে পড়তে পারবেন না, পড়তে বসে যাবেন। কিন্তু পরের দিন সকালে যখন অ্যালার্ম বাজে তখন আপনারা নিজেদের এমনটা বলতে থাকেন যে অ্যালার্ম এত তাড়াতাড়ি কেন বেজে উঠলো, আর আপনারা পরে পড়তে বসবেন। এমনটা এই জন্য হয় কারণ রাত্রে আপনাদের মস্তিষ্কে অন্য কোনো চিন্তা থেকে সকালে আপনাদের মস্তিষ্ক অন্য কোনো চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর অর্থ এই যে এমন কিছু না কিছু অবশ্যই আছে যেটা আপনাদের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রিত করে। এটাকে আপনারা স্মরণশক্তি দ্বারা বুঝতে পারেন, যেটা আপনাদের এই মেকানিজমকে বুঝতে অভ্যাস করতে শিখতে সহায়তা করে, যেটা আপনাদের নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি করবে। সর্বদা এটা মনে রাখবেন যে আপনাদের প্রসন্ন রাখতে, দুঃসাহসী করে তুলতে ইত্যাদি অনেক ভাবনায় মেমোরি সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেমোরি ছাড়া কোনো ভাবনা নিজের আসতে পারে না। আপনারা যদি এই সময় নিজেদের দুঃখী অনুভব করেছেন তাহলে এটা মাথায় রাখুন যে কোনো না কোনো চিন্তা আপনাদের দুঃখী করে তুলেছে। আপনাদের যদি এই মেমোরিকে ডিলিট করে দেন তাহলে আপনাদের দুঃখী হতে হবে না। কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় আপনাদের এই টেকনিক শেখাতে পারবে না। এটা আপনারা একমাত্র নিজেদের মেমোরির মেকানিজম বুঝেই বাড়াতে পারবেন। পিকচার ইমাজিনেশন। যে কোনো ইমেজ সবার প্রথম আমাদের মস্তিষ্কে তৈরি হয়। মস্তিষ্কে এই ইমেজ পরে সম্পূর্ণ আকৃতি রূপ গ্রহণ করে। এই পরিকল্পনার ভিত্তিতে পরে যেটা সঠিক পিকচারে পরিবর্তিত হয়ে পড়ে। এই প্রকার ইমাজিনেশন এক প্রকার অদৃশ্য শক্তি হয়। এটা বায়োলজিক্যাল ব্রেইন থেকে অনেকটা গুরুত্বপূর্ণ হয়, সেটাকে জন্ম দেয়। ইমাজিনেশনের ওপর শক্তির প্রয়োগ। ভিজুয়ালাইজ। কোনো পিকচার আপনারা কী পড়েন সেটাকে ভিজুয়ালাইজেশনে বদলানোর চেষ্টা করুন। আমাদের চোখের মেমোরি পাওয়ার আমাদের কানের মেমোরি পাওয়ার থেকে 20 গুণ বেশি হয়। মস্তিষ্ককে চোখের সাথে যুক্ত করা শিরা কানকে মস্তিষ্কের সাথে যুক্ত করা শিরার থেকে 20 গুণ বেশি শক্তিশালী আর তীব্র হয়। ভিজুয়ালাইজেশনের পদ্ধতি ইতিহাস বুঝতে যথেষ্ট সহজ হয়। উদাহরণ হিসেবে যদি সিন্ধু উপত্যকার লোকেদের জানতে চান তাহলে নিজেদের মস্তিষ্কে সেখানকার লোকেদের ইমেজ তৈরি করুন আর সেটাকে বোঝার চেষ্টা করুন। এটা জেনে নিন যে আপনাদের ভিজুয়ালাইজেশন অধিকাংশ ক্ষেত্রে সেই জিনিস হয় যেসব ব্যাপারে আপনারা পড়েন। যে কোনো জিনিসের ইমেজ সর্বদা সবার আগে মস্তিষ্কে তৈরি হয়। কোনো জিনিসের ব্যাপারে শোনা সেই জিনিসের ব্যাপারে জানতে যথেষ্ট সহায়ক হয়, কিন্তু যে কোনো জিনিস দেখা আপনাদের মস্তিষ্কে লম্বা সময় পর্যন্ত সেটার ব্যাপারে তথ্য স্টোর করে রাখতে পারে। IBMC। আমরা যদি কোনো জিনিস ভুলে না যায় আর প্রয়োজন পড়লে সেটা যদি সহজেই মনে পড়ে যায়, এর জন্য আমাদের কী করা উচিত? এই প্রশ্নে কেবলমাত্র একটাই উত্তর হচ্ছে IBMC। IBMCকে আমরা এইভাবেই বুঝতে পারি। পৃষ্ঠা 605। মেমোরি ট্রিপস। আপনাদের নিজেকে দেখা উচিত। আমি আমার। বি বিগ বড়। এম মুভিং চলমান, ইন অ্যাকশন। সি কালার। আপনারা যদি কোনো পিকচারকে ইমাজিন করেন অর্থাৎ চিন্তা করেন তাহলে সেটা আপনাদের সেই ইমাজিনেশনে এমনভাবে চিন্তা করা উচিত যেন আপনারা সেটাই সামিল হয়েছেন। দ্বিতীয়ত সেটা বড় হওয়া উচিত। তৃতীয়ত সেই পিকচারে স্টিল ফটোগ্রাফি না হয়ে ভিডিও হওয়া উচিত। সবার শেষে সেটা রঙিন হওয়া উচিত। আপনারা এটিকে কম্পিউটার নির্মাতা কোম্পানি IBM এর নামে বুঝতে পারবেন। এখানে সির অর্থ কোম্পানি। উদাহরণ হিসেবে যদি আপনাদের বান এক প্রকার পাউরুটি ভিজুয়ালাইজ করতে বলা হয় তাহলে আপনারা সেটার জন্য কত সময় নেবেন? কেবলমাত্র কয়েক সেকেন্ড। এবার আমি যদি আপনাদের একটা বড় কামরা ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আপনারা খুব অল্প সময় নেবেন। আমি এটা বলতে চাইছি যে এখানে আপনাদের ইমাজিনেশন বিদ্যুতের থেকে দ্রুত গতির হয়, আর বিগ পিকচার আপনাদের কোনো জিনিসকে লম্বা সময় পর্যন্ত মনে রাখতে সহায়তা করে। মুভিং জিনিস আমাদের বেশি লম্বা পর্যন্ত সময় মনে থাকে। কিন্তু যদি আপনাদের এই প্রশ্ন করা হয় যে আপনারা কি মুভি
পোস্টার আর ফিল্ম দেখেছেন? সোজা কথা হচ্ছে এই যে কোনো ব্যক্তি পোস্টারকে লাগাতার 3 ঘন্টা পর্যন্ত দেখতেই পারে না, এই সিদ্ধান্ত অন্যান্য জিনিসের উপর প্রযোজ্য হয়। এবার আপনারা নিজেদের প্রশ্ন করুন যে বানকে কতগুলো কীটাণু ছিল। আপনারা যদি এটা জানাতে সক্ষম হন যে বাম থেকে বেশ কিছু কীটাণু বাইরে বেরিয়ে এসে উঠছিল, তাহলে আপনি এটা সুনিশ্চিত করতে পারেন যে এটা সঠিক আয় পরে বা এটা সহজে রিকল হবে। আপনাদের বাড়িতে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আছে? যদি জবাব হয় না, আপনারা যখন নিজেদের বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন রাখতে চান না, তখন আপনারা নিজেদের মস্তিষ্কে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার কী করে রাখতে পারবেন? যত খুশি পিকচার ভিজুয়ালাইজ করুন না কেন, সর্বদা এই চেষ্টা করবেন যেন সেগুলো বেশি কালারফুল হয়। আপনাদের পাউরুটির সর্বদা কীটাণুসটি দেখা উচিত। তাই প্রকার বোঝা উচিত যে আপনারা যখন এটা দেখবেন, এটা আপনাদের ইমাজিনেশন সর্বদাই উড়ন্ত অবস্থায় আসবে। আইবিএমসির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের পড়ার সময় সতর্ক করবে আর আপনাদের অনেক কাজে আসবে। পড়ার সময় আপনারা কেবল কাজের জিনিসের উপরই ফোকাস হয়ে থাকবেন আর আপনাদের মাথায় ফালতু জিনিস আসবে না, কারণ আপনাদের ফোকাস সেই সময় কেবলমাত্র একটা জিনিসেরই ওপর থাকবে। আপনারা যখন টিভিতে জি দেখছেন, তখন আপনারা সেই সময় স্টার প্লাস বা অন্য কোনো চ্যানেল দেখতে পারেন না। এই প্রকার আইবিএমসির সিদ্ধান্ত অনুসারে পড়ার সময় আপনারা যদি কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করেন, তাহলে সেই সময় অন্য অবাঞ্ছিত জিনিস আপনাদের মস্তিষ্কেই আসতে পারে না। যখন কোনো ব্যক্তি প্রথম সাঁতার শেখেন, তখন তার পক্ষে হাত পা চালানো যথেষ্ট মুশকিল হয়, কিন্তু কিছু সময় পর এই সব কিছু অত্যন্ত সহজ হয়ে ওঠে। আপনাদের নিজেদের মস্তিষ্কের বিশেষত্বের ব্যাপারে অবশ্যই জানা উচিত যে অধিকাংশ ছাত্রছাত্রীরা এই টেকনিক জানেন। আপনারা পড়ার সময় মাঝে মাঝে কিছু সময়ের জন্য ব্রেক নেন। এই জিনিসটা আপনাদের মস্তিষ্ককে রিফ্রেশ করে তোলে আর 8 ঘন্টা পড়ার পরে 5 মিনিটের ব্রেক নেওয়াটাও পর্যাপ্ত হয়। এইভাবে আপনারা রিকল করার সময় সঠিক জবাব খুঁজে পাওয়ার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তোলেন। আপনাদের প্রতি এটা হচ্ছে আমার পরামর্শ যে আপনারা পড়ার সময় 25 মিনিট পর 5 মিনিট আর লাগাতার 50 মিনিট পড়ার পর 10 মিনিটের ব্রেক অবশ্যই নিন। ব্রেকের সময় টাইম ফর ব্রেক সুনিয়োজিত পদ্ধতিতে পড়াশোনা করাটা আপনাদের জিনিস রিকল করার ক্ষমতা বৃদ্ধি করে। আপনাদের প্রতি 40 মিনিট পর ব্রেক নেওয়া উচিত আর সেটা কমপক্ষে 10 মিনিটের হওয়া উচিত। এতে আপনাদের যথেষ্ট বিশ্রাম প্রাপ্ত হবে। অন্যথা আপনাদের মস্তিষ্কে একসাথে অনেক কিছু জিনিস ঘুরে বেড়াতে থাকবে, যেগুলো আপনাদের কনফিউজ করে তুলবে আর আপনাদের স্মরণ শক্তিকে প্রভাবিত করবে। এই ব্রেকের সময় আপনাদের মিউজিক শোনা উচিত, কিছুক্ষণ পায়চারি করা উচিত বা নিজেকে রিল্যাক্স করানোর জন্য গভীর শ্বাস নেওয়া উচিত। ব্রেক কেন কাজ করে? এক জার্মান অধ্যয়নকারী জিগার্নিক এটা দেখতে পেয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি কোনো কাজে তন্ময়তার সাথে নিজেকে ডুবিয়ে রাখেন আর তার সেই কাজ যদি ঠিকঠাক হতে থাকে, তাহলে সেই কাজে বাধা কাজকে আর রিকল করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। পৃষ্ঠা 606 ইমোশন। এবার আপনাদের মেমোরি ভালোভাবে কাজ করার জন্য প্রস্তুত। এই প্রক্রিয়া শুরু করার আগে আমি আপনাদের এটা জানাতে চাই যে 3 দিনের জন্য আপনারা এটা ভুলে যান যে আপনারা কম্পিউটার বিজ্ঞান, কলা ইত্যাদি বিভাগের ছাত্রছাত্রী। আপনারা নিজেদের কেবল মেমোরি ছাত্রছাত্রী হিসেবে মানুন আর সাথে সম্বন্ধিত প্রত্যেকটি জিনিস বোঝার চেষ্টা করুন। আপনারা যদি তৈরি থাকেন, তাহলে আমি আপনাদের সেই টেলিফোন নাম্বার জানাতে চাইব যে নাম্বার থেকে আপনারা সর্বশেষ ফোন রিসিভ করেছেন। আপনারা কি সেই ব্যক্তির টেলিফোন নাম্বার, সেই ব্যক্তির চেহারা বিবরণ আর তার সাথে আপনাদের হওয়া বার্তালাপের বিবরণ জানাতে পারবেন? আপনারা বলবেন যে এটা সম্ভবপর নয়। এবার আমি আপনাদের গতকাল সন্ধ্যায় আপনাদের দ্বারা রিসিভ করা টেলিফোন নাম্বার রিকল করার কথা ব্যাপারে জানাতে চলেছি। সেই ব্যক্তি কে ছিলেন আর আপনারা তার সাথে কি বার্তালাপ করেছেন। যদি আপনাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে, তাহলে এমনটা হতে পারে। আপনারা কি এমনটি অনুভব করেছেন যে আপনারা যখন এই সম্বন্ধে নিজেদের মস্তিষ্কের উপর চাপের সৃষ্টি করেন, তখন আপনাদের মস্তিষ্ক সেই দিনের সেই সময় চলে যায় যেখান থেকে জরুরি তথ্য সন্ধান করেন? এই পুরো প্রক্রিয়া কেবলমাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এবার আমি আপনাদের থেকে এমন কোনো টেলিফোন নাম্বার জানতে চাইবো টেলিফোন কলের ব্যাপারে, যেটা আপনারা নিজেদের জীবনে যে কোনো সময় রিসিভ করেছিলেন। আপনারা কি সেটাকে রিকল করতে পারেন না? আপনারা এমনটা করতেই পারেন। এর থেকে জানতে পারেন যে আপনাদের মস্তিষ্কে লক্ষ্য করে জিনিস ব্যবস্থিত রূপে সুরক্ষিত রয়েছে। যদি আপনাদের মস্তিষ্কে স্টোর হয়ে থাকা নিজেদের জন্ম থেকে শুরু করে সকল তথ্য কোনো কাগজে লিখতে বলা হয়, তাহলে আপনারা এটা দেখতে পাবেন যে এর জন্য আপনাদের অনেক বেশি জায়গার প্রয়োজন পড়বে। এর থেকে এটা জানতে পারা যায় যে আপনাদের মস্তিষ্কের ক্যাপাসিটি বেশ কিছু লাইব্রেরির থেকে অনেক বেশি। অনেকবার আপনাদের মস্তিষ্কে সেই সমস্ত জিনিসও আসতে থাকে যেগুলির ব্যাপারে আপনারা চিন্তা করতে চান না।
আপনারা যখন ঘুমিয়ে থাকেন সেই সময় স্বপ্ন দ্বারা আপনাদের মস্তিষ্ক ইনফরমেশন কালেক্ট করে। এইসব তথ্য ব্যবস্থিত রূপে সেট হয়ে পড়ে থাকে আর আগে থেকে মস্তিষ্কে স্টোর হয়ে থাকা তথ্যকে কনফিউজ করে না। এই প্রকার আপনারা কেউ টেলিফোন করার সময় কোনো ব্যাপারে কনফিউজ হন না যখন আপনাদের সর্বশেষ রিসিভ করা কলের সময় ব্যাপারে প্রশ্ন করা হয়। এমনটা এই জন্য হয় কারণ যখন আপনাদের মস্তিষ্ক কোনো তথ্য স্টোর করেন তখন সেটার সাথে সেই টাইমকেও স্টোর করে নেয় আর প্রয়োজন বলে সহজেই এটা মনে করিয়ে নেয় যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা সর্বশেষ ফোন কলটা কোনটা ছিল। এই ভাগে আপনাদের সাথে নিজের জীবনে একটা অভিজ্ঞতা ভাগ করতে চাইছি। ইঞ্জিনিয়ারিংয়ে অন্তিম বর্ষের টেস্ট, ক্যাম্পাস ইন্টারভিউ ইত্যাদি অনেক কেন্দ্র করে অত্যন্ত মানসিক চাপে ছিলাম। আমি সব কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বাপি লাহিড়ী কিছু গান শুনতাম। আজ এত বছর পর আমি যখন সেই সব গান শুনি আমার সেই সব মুহূর্তের কথা মনে পড়ে যায়। এর অর্থ হচ্ছে সেই সময়ের আবেগ না চাওয়া সত্ত্বেও আপনার থেকে মস্তিষ্কে স্টোর হয়ে পড়ে। এখন দেওয়া চিত্র থেকে বোঝা যেতে পারে যে এটা ত্রিভুজের উপরের শীর্ষবিন্দুতে মেমোরি, ত্রিভুজের নিচের বাঁদিকের বিন্দুতে টাইম, ডান দিকের বিন্দুতে ইমোশন। চেষ্টা করলে মেমোরির সাথে সম্বন্ধিত টাইম আর ইমোশন সম্বন্ধে সহজেই জানতে পারবেন। এই সিদ্ধান্ত প্রতিটি ছাত্রছাত্রীর উপরই প্রযোজ্য হয়। পরীক্ষার সময় আপনারা ভালোভাবে তৈরি করে জিনিসও ভুলে যান আর নার্ভাস হতে থাকেন, কিন্তু আপনারা যে বাড়ি ফিরে আসেন আর পড়াঘরে ঢুকে টেবিলের উপর রাখা বই দেখেন আপনাদের সেই সব প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ মনে পড়ে। এজন্য আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পান তাহলে আপনাদের সেই জায়গার সময়ের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। যে জায়গায় বসে যে সময় আপনারা প্রশ্নের উত্তর মুখস্থ করেন এর দ্বারা আপনাদের সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এর থেকে এটা জানতে পারা যায় যে আপনাদের মস্তিষ্কের শক্তি অসীমিত আর আপনারা যদি এমনটা চিন্তা করেন যে আপনাদের মস্তিষ্ক ইনফরমেশনে পুরোটা ভরে গেছে তাহলে আপনারা ভুল ভাবেন আর এমনটা অসম্ভব হয়, কারণ আজ পর্যন্ত কোনো ব্যক্তিরই মস্তিষ্ক ইনফরমেশন দ্বারা পুরোটা ভরতে পারেনি। এটা ব্যক্তির উপর নির্ভর করে যে তিনি কতটা তথ্য স্টোর করতে পারেন। এখানে আমি আপনাদের নিজেদের অন্য এক অভিজ্ঞতা জানাচ্ছি। একবার ট্রেনে চেপে জামশেদপুর যাচ্ছিলাম। সফরে ট্রেনের অন্য সহযাত্রীদের সাথে আলাপ পরিচয় হয়। তার মধ্যে এক বৃদ্ধ ব্যক্তিও ছিলেন। উনি যখন জানতে পারলেন আমি এক মেমারি ট্রেনার তখন উনি আমার সাথে মেমারি বাড়ানোর ব্যাপারে কিছু টেকনিক জানতে চাইলেন। আমি ওনার সমস্যার ব্যাপারে জানতে চাইলাম আর এটা জানতে চাইলাম যে উনি সাধারণত কী ভুলে যান। উনি বললেন সাধারণত 3টি জিনিস ভুলে যান: কোনো ব্যক্তির নাম, দ্বিতীয়ত সেই ব্যক্তির মুখ, তৃতীয় উনি হাজার চেষ্টা করা সত্ত্বেও এটা বুঝে উঠতে পারেন না যে উনি শেষবার কী ভুলে গেছিলেন। আমি ওনাকে এটা জানালাম যে এটা মেমারির সমস্যা না, বা ওনার মেমোরি সিস্টেম বিশ্বাসের পর্যাপ্ত অভাব আছে। আমি ওনাকে এই ব্যাপারে আশ্বস্ত করলাম যে এটা বিরাট বড় কোনো সমস্যা নয়, বেশিরভাগ লোকেদের সাথে এমনই হয়। পৃষ্ঠের সংখ্যা 607। প্রায় লোকেরা নিজেদের মেমোরির শক্তির ব্যাপারে জানতে চায় না, কিন্তু যখন কিছু আপনাদের মস্তিষ্ক এক মেশিনের মতো হয়, মেশিনের মামলায় তো কোনো মেশিন খারাপ হয়ে পড়লে আপনারা নতুন মেশিন কিনে নেন, কিন্তু মস্তিষ্কের মামলায় এমনটা সম্ভব হয় না, কারণ মস্তিষ্ককে রিপ্লেস করানোর জন্য কাজটা সহজ হয় না। কিন্তু আপনারা কিছু মেমোরি টেকনিক গ্রহণ করে সেটাকে নিজেদের জন্য কাজ করার যোগ্য সহজেই বানিয়ে তুলতে পারেন। প্রায় এমনটা দেখতে পাওয়া গেছে যে আপনারা কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট করা অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ভুলে গেলেন, কিন্তু এটা কোনো সমস্যা হয় না। কোনো ব্যক্তি সব কিছু ভুলে যেতেও পারেন না। এটা আমি কিছু উদাহরণ দ্বারা স্পষ্ট করব। আমি যখন কোনো ওয়ার্কশপে থাকি তখন আমি এক মার্কার পেনে ব্যবহার করি। লোকেদের কিছু বোঝানোর সময় বা কোনো জিনিসের ব্যাপারে বলার সময় আমার পকেটে হাত ঢোকানোর অভ্যাস আছে। অনেকবার আমি মার্কার পেনটাও পকেটে ঢুকিনি। কিছু সময় পর যখন আমি আবার একবার সেই টপিকে ফিরে আসি তখন আমি এটা ভুলে যাই যে মার্কার পেন আমি কোথায় রেখেছি। এর একটু পরে আমার হাতে আরেকবার পকেটে ঢুকে যায় মার্কার পেন, আমার চলে এলে বুঝতে পারি যে পকেটে মার্কার পেন ঢুকিয়ে রেখে ভুলে গেছিলাম। কিন্তু মেমোরি কোনো দোষ নেই, কারণ মার্কার পেন পকেটে রাখার সময় আমি মার্কার পেনের বদলে অন্য কিছু চিন্তা করছিলাম। যে কোনো জিনিসের বাস্তবিক কারণ সন্ধান করার পরিবর্তে কোনো জিনিস খুঁজে না পাওয়া গেলে লোকেরা নিজেদের মেমোরিকে দোষ দিতে থাকেন। এটা অত্যন্ত ভুল হয়, যেটাকে বদলানোর জন্য আপনাদের নিজেদের মেমোরি স্ট্রং করে তোলার সংকল্প করতে হবে। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন যে এমনটা কিছু সময়ের মধ্যে সহজেই হয়ে পড়তে পারে। আর এই জিনিসটাকে স্পষ্ট করে তোলার জন্য আসুন আমরা একটা গেম খেলি। আমি আপনাদের কেবল কিছু জিনিস ভিজুয়ালাইজ করতে হবে আর নিজেদের মস্তিষ্কে সেগুলোকে ক্রমানুসারে রাখতে হবে বা এক প্রকারের চেইন বানাতে হবে। আমি কি আপনাদের সেই সমস্ত জিনিস চলমান রূপে বড় আকারে আর অ্যাকসেশনে রূপে দেখার পরামর্শ দেবো? আসুন এবার শুরু করুন। আমার প্রথম শব্দ হচ্ছে সোফা সেট। আপনারা কি নিজেদের মস্তিষ্কে সোফা সেটে কোনো তাৎক্ষণিক চিত্র তৈরি করতে পারেন? নিজেদের প্রশ্ন করুন যে সেটার সাইজ কী ছিল আর সেটা কোন রঙের ছিল। পরের শব্দ হচ্ছে টাইগার। আপনারা টাইগারের চিত্র নিম্ন ভাগগুলো দেখতে পান।
প্রথমে মাথা, দ্বিতীয় লেজ, তারপর শরীরের বাকি অংশ। এর সাথে টাইগার পুরো চিত্র আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। আগে হ্যাঁ, আপনারা সহজে এমনটাই ভিজুয়ালাইজ করতে পারবেন। আবার এটাকে সোফা সেটের সাথে যুক্ত করে দেখুন টাইগার কোথায় বসে আছে। টাইগার সোফা সেটের উপর বসে আছে। আপনারা কি এটা ভিজুয়ালাইজ করতে পারছেন? নিশ্চয়ই পাচ্ছেন, কারণ এই সমস্ত কিছু আপনাদের মস্তিষ্কে হয়, অত্যন্ত দ্রুত হয়। আপনাদের মস্তিষ্কে পিকচার ডিকশনারি আগে থেকে মজুদ থাকে, আর সেটা এই সমস্ত জিনিস আপনাদের সামনে স্পষ্ট করে তোলে। আপনারা যখন নিজেদের মস্তিষ্ককে কোনো তথ্য প্রদান করেন, তখন আপনাদের মস্তিষ্ক সেটাকে তৎক্ষণাৎ পিকচারের রূপে আপনাদের সামনে পেশ করে, আর আপনারা সেটাকে তৎক্ষণাৎ ধ্বনিতে পরিবর্তিত করে দেন। এর দ্বারা রিকালেকশন সম্পূর্ণ হয়ে পড়ে। পরের শব্দ হচ্ছে কিটক্যাট চকলেট। এমনটা দেখার চেষ্টা করুন যে টাইগার লাল রঙের কিটক্যাট চকলেট খাচ্ছে। পরের শব্দ হচ্ছে সাইকেল, আর তারপর মাইকেল জ্যাকসন। পরের শব্দ হচ্ছে নীল রঙের বাস। এখন দেখুন যে বাসে নীল আর সবুজ রং ছাড়া কোনো রঙই নেই। এটা দেখুন যে বাসের প্রত্যেকটি সিটে সবুজ রঙের আপেল রাখা আছে আর হলুদ রঙের পাখি বসে আছে। পাখিরা সব সবুজ রঙের আপেল থেকে বেরিয়ে আসছে। এটাও দেখুন যে পাখিরা উড়ে একটা টিউবলাইটের ওপর গিয়ে বসলো। একটা বড় টিউবলাইট দেখার চেষ্টা করুন, যার উপরে বেশ কিছু হলুদ রঙের পাখি বসে আছে। এমনটা দেখার চেষ্টা করুন যে সেই টিউবলাইট থেকে বেশ কিছু কমলা রঙের সাপ বেরিয়ে আসছে। এমনটা দেখুন যে অমরেশপুরি এটা সম্পূর্ণ কালো রঙের পোশাক পরে রয়েছে আর কমলা রঙের সাপ ওনার চারপাশে উড়ে বেড়াচ্ছে। আমরা এখানে কিছুক্ষণের জন্য থামবো। এই সমস্ত শব্দ ভালো করে মনে রাখার জন্য আবার একবার পুনরাবৃত্তি করুন। এটা এই জিনিসটাকে পুষ্ট করে যায় আপনাদের মস্তিষ্কে কি স্টোর করা হয়েছে। আপনাদের এবার এই সমস্ত জিনিসগুলোকে ক্রমানুসারে একটা কাগজের উপরে লিখুন, কিন্তু এ ব্যাপারে সুনিশ্চিত হয়ে নিন যে লেখার সময় আপনাদের নিজেদের মস্তিষ্কে এইসব জিনিসকে ভিজুয়ালাইজ করতে পারছেন। রং আর সেটা বিপরীত ক্রমানুসারে জিনিস মনে রাখার প্রচেষ্টা। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এমনটা করতে পারেন। এবার আমরা এই গেম এগিয়ে নিয়ে যাব। সাদা রঙের টাটা সুমো দেখার চেষ্টা করুন। এমনটা দেখার চেষ্টা করুন যে অমরেশপুরি টাটা সুমো চালাচ্ছেন। এমনটা দেখার চেষ্টা করুন যে একটা বড় কালো খরগোশ দেখে সাদা টাটা সুমো থেমে গেল। এমনটা দেখার চেষ্টা করুন যে কালো খরগোশ রাস্তার পাশে লাল জঙ্গলের দিকে ছুটে গেল। এবার আমি আপনাদের কিছু শব্দ দেব, যেগুলো আপনাদের চেইনকে নিজেদের ক্রমে লাগাতে হবে। আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা মাঝে কিছু সময় যে সেই সমস্ত জিনিস আর সেগুলোর সাথে সম্বন্ধিত জিনিসগুলো পুনরাবৃত্তি করতে পারেন। পৃষ্ঠা 608। অন্য শব্দগুলো হচ্ছে ওনিডা টিভি, স্পাইডারম্যান, সুইমিং পুল, পাইনাপল পেস্ট্রি, অটল বিহারী বাজপেয়ী আর আম গাছ। নিজেদের ক্রম পরীক্ষা করে নিন। আপনারা এমনটা দেখতে পারবেন যে লাল জঙ্গলে অনিডা টিভি রয়েছে আর টিভিতে স্পাইডারম্যানকে দেখতে পাওয়া যাচ্ছে। স্পাইডারম্যান সুইমিং পুলে স্নান করছে আর জল থেকে বেরিয়ে এসে পাইনাপল পেস্ট্রি খাচ্ছে, যেটা সুইমিং পুলের বাইরে পড়েছিল। এবার কিছু সময়ের জন্য থামুন আর নিজেদের মস্তিষ্কে ভিডিও দেখুন। সোফা সেট থেকে শুরু করে শেষ পর্যন্ত যান। এমনটা দেখার চেষ্টা করুন যে প্রত্যেকটি পিকচার যেন বড়, রঙিন আর চলমান হয় এবং লিস্টের সামিল জিনিসগুলোর সাথে যুক্ত হয়ে থাকে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকল জিনিসকে ভিজুয়ালাইজ করতে সক্ষম। এর অর্থ এই যে আপনারা এই সমস্ত জিনিস মুখস্থ করে নিয়েছেন। এই সমস্ত জিনিসকে মনে করার জন্য আপনাদের ল অফ অ্যাসোসিয়েশন পালন করতে হবে। আপনারা যদি এই সমস্ত জিনিসকে এক চেইন রূপে মনে করেন, তাহলে সেটাকে চেইন মেথড বলা হয়। এবার আপনারা একটা টেস্ট দিন। রং অনুসারে কোনো অবজেক্ট মনে করার চেষ্টা করুন। উদাহরণ হিসেবে কোনো জিনিসকে লাল, সবুজ, হলুদ আর ধূসর রঙের অনুসারে মনে করার চেষ্টা করুন। আমি বাজি ধরে বলতে পারি যে আপনারা এই সমস্ত জিনিসকে রিকল করতে পারবেন, কারণ এমনটা অ্যাসোসিয়েশনের কারণেই হয়। উদাহরণ হিসেবে অধিকাংশ লোক এমনটা মনে করেন যে আরশোলা তাদের পছন্দ নয়, তারা আরশোলাকে ভয় পান, যদিও আরশোলা তাদের কোনো ক্ষতিই করতে পারে না। কিন্তু যেহেতু আরশোলার সম্বন্ধে ভয়ের সাথে থাকে, তাই তো আরশোলাকে ভয় পান। এটা মাথায় রাখবেন যে যখন কোনো বাচ্চা প্রথমবার আরশোলা দেখেছিল, তখন সেটা না তো তার ভালো লেগেছিল, না সে আরশোলা দেখে ভয় পেয়েছিল। বাচ্চা যখন আরশোলার ব্যাপারে বড়দের প্রশ্ন করলো, তখন তারা আরশোলাকে এই যে নোংরা আর ভূত বলেছিলেন, যে বাচ্চাটা আরশোলা না ছোঁয়। সেই সময় বাচ্চাটার মস্তিষ্কে আরশোলার সাথে সম্বন্ধিত কোনো কিছুই ছিল না, এই জন্য এই ভয়টা তার মনে সহজেই ঢুকে গেছিল। আপনারা এই সমস্ত পূর্বাগ্রহ ছাড়া নিজেদের জীবন কাটাতে পারবেন না, যদি আপনারা এটা খুব ভালো করে জানেন যে আরশোলা আপনাদের কোনো ক্ষতিই করতে পারবে না। এই জিনিসটা যেটা জানেন যে অ্যাসোসিয়েশন আপনাদের সাথে কীভাবে কাজ করে। এবার আমি আপনাদের এই শব্দগুলোকে ক্রমানুসারে মুখস্থ করার জন্য বলবো। আপনারা কি এটা শিখতে চাইবেন না? হ্যাঁ, আপনারা এটাকে অবশ্যই শিখতে চাইবেন, কারণ অ্যাসোসিয়েশনের প্রক্রিয়া কোনো সীমা থাকে না। আপনারা নিজেদের মস্তিষ্কে জিনিস রিকল করতে এই জন্য ব্যর্থ হন, কারণ আপনারা নিজেদের মস্তিষ্কে প্রাপ্ত ইনফরমেশনের লিমিট নির্দিষ্ট করে দেন। এর জন্য আপনাদের নিজেদের মস্তিষ্কের লিমিট নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
এখন থেকে আপনারা নিজেদের মস্তিষ্কে মেমোরিতে অসীমিত মানতে শুরু করেন। আপনারা সেই সমস্ত জিনিসকে সহজে রিকল করে নিয়েছেন যেগুলো আমি আপনাদের প্রদান করছিলাম, কারণ সেগুলো সব আপনাদের মস্তিষ্কে স্টোর হয়েছিল, কিন্তু আপনাদের পাঠ্যক্রম আপনাদের মস্তিষ্কে পিকচারের রূপে থাকে না, এই জন্য আপনারা সেটাকে মনে করতে সমস্যার সম্মুখীন হন। এবার আমি আপনাদের এইটা জানাবো যে নিজেদের পাঠ্যক্রমকে পিকচারের রূপে আপনারা কিভাবে মনে করতে পারেন। অ্যাসোসিয়েশন মেথডের এটা একটা বিশেষত্ব হয় যে আপনারা এটাকে রিকল করুন বা না করুন, এটা আপনাদের কোনো চিত্রের ভুল পিকচার দেখাবে না। উদাহরণ হিসেবে আপনারা যদি আরশোলার ব্যাপারে শোনেন, তাহলে আপনাদের মস্তিষ্কে কখনোই টাইগারের ইমেজ তৈরি হবে না। রিভিশন, আমাদের এই তথ্যকে মেনে নিতেই হবে যে শেখার প্রক্রিয়ায় রিভিশন অর্থাৎ পুনরাবৃত্তি করা যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভালো পরিমাণ প্রাপ্ত করার জন্য আমাদের সায়েন্টিফিক রিভিশন মেথডের ব্যাপারে শিখতে হবে। সায়েন্টিফিক রিভিশন মেথডে কোনো টপিক মনে করার জন্য আমি সেটার উপর 2 ঘন্টা সময় খরচ করি। প্রথম রিভিশন 24 ঘন্টা পরে করা উচিত। গড়পড়তা হিসেবে মস্তিষ্ক পরিষ্কার আর ভালো তথ্য 24 ঘন্টার ভেতরে কেবল 80 থেকে 100% প্রাপ্ত করতে পারে। ভোলার গতি 24 ঘন্টা হয়। এছাড়া আপনাদের প্রথম রিভিশন 24 ঘন্টার মধ্যে করে নেওয়া উচিত। এর অর্থ হচ্ছে এই যে যখন আপনারা এমনটা 2 বার করেন, তখন আপনাদের রিভিশন টাইম আপনাদের শেখার টাইমে কেবলমাত্র 10% হবে। আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনের জন্য কেবলমাত্র 12 মিনিটের আবশ্যকতা হবে। পৃষ্ঠা 609, স্লিপ। আপনার কি বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করা উচিত, নাকি সকালে তাড়াতাড়ি বিছানা ছেড়ে পড়াশোনা করার অভ্যাস তৈরি করা উচিত? কোনো ছাত্র বা ছাত্রীর জন্য দিনে কত ঘন্টা ঘুমানো পর্যাপ্ত হয়? আপনাদের কি দুপুরে ঘুমানো উচিত? এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আর প্রশ্নসের উত্তর পাওয়ার জন্য ঘুমের গুরুত্ব ব্যাপারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জরুরি। ঘুমলে জরুরি প্রোটিন প্রাপ্ত হয়। ঘুমাবার সময় মস্তিষ্কের সকল ভাগ বিশ্রাম করে না। মস্তিষ্কের নির্দিষ্ট ভাগ দ্বারা ইলেকট্রিক্যাল গতিবিধি, অক্সিজেন প্রাপ্ত করা আর এনার্জি উৎসর্জন ইত্যাদি গতিবিধি বেড়ে ওঠে। নার্ভ সেল দ্বারা প্রোটিন তৈরি করা হয়ে থাকে। এই প্রোটিন সেলুলার মেমোরি স্টোর করতে আপনাদের অনেকটাই সহায়তা করে। এর জন্য এটা জরুরি হয় যে প্রোটিন প্রাপ্ত করার জন্য আপনাদের পর্যাপ্ত মাত্রায় ঘুমানো উচিত, কারণ আপনাদের দ্বারা প্রোটিন প্রাপ্ত করে বারবার বাধা সৃষ্টি হলে আপনাদের দৈনন্দিন জীবনযাত্রা প্রভাবিত হয়। যদি মস্তিষ্কে প্রোটিন না বদলায় তাহলে সকল মেমোরি নষ্ট হবে। এই প্রকার ঘুমালে আপনাদের মস্তিষ্কে প্রোটিন রিপ্লেস হয়ে পড়ে, অর্থাৎ সেটা বদলে যায়, যেটা আপনাদের দৈনন্দিন জীবনযাত্রাকে নিয়মিত রাখে। ঘুম তথ্যগুলোকে ব্যবস্থিত রাখে। সারাটা দিন আমরা যত ইনফরমেশন স্টোর করি, ঘুমের সময় সেগুলো ব্যবস্থিত করে আমাদের মস্তিষ্কে স্টোর হয়। আমরা যে জিনিসকে স্পর্শ করি, দেখি, শুনি, সেগুলি সব আমাদের মস্তিষ্কে স্টোর হয়। এই জন্য সমস্ত জিনিসকে মস্তিষ্কে ব্যবস্থিত রূপে সেট করার জন্য ঘুমানো অত্যন্ত জরুরি। এটাও মাথায় রাখেন যে কম ঘুমিয়ে নিজেদের মস্তিষ্কে স্টোর করে রাখা ইনফরমেশনকে লম্বা সময় পর্যন্ত মেমোরিতে ধরে রাখা নিজেদের ক্ষমতা হ্রাসই করি। দুপুরে ঘুমানো উচিত না তন্দ্রা? দুপুরে তন্দ্রা নেওয়ার অর্থ হচ্ছে যে একই দিনে 2 বার সুপ্রভাত হওয়া। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার পর মস্তিষ্ককে রিচার্জ করার জন্য দুপুরে 30 থেকে 40 মিনিটের তন্দ্রা নেওয়াটা জরুরি হয়। যদিও তন্দ্রা নিলে আপনারা সেই কাজটা থেকে শারীরিক রূপে দূরে সরে যান, কিন্তু আপনাদের মস্তিষ্ক এরপর অনেকটাই তরতাজা হয়ে ওঠে। আপনারা যদি কোনো চাকরি করেন, দুপুরে তন্দ্রা নেওয়াটা কোনো সম্ভব নয়, তাহলেও আপনারা কিছুই হারান না। এমনটা এই জন্য হয় কারণ আপনাদের সেই সময় দুপুরে তন্দ্রা নেওয়ার আবশ্যকতাই হয় না। কেবলমাত্র কিছুটা সময়ের প্রতি মনোযোগ আর সেই কাজটা থেকে কিছুটা সময় অবসর পেলেও আপনারা নিজেদের মস্তিষ্ক মেমোরিকে তরতাজা রাখতে পারবেন। অনিদ্রার অভিযোগ। আপনারা যদি রাতে ঘুম আসতে অসুবিধার মুখোমুখি হন, তাহলে নিম্নলিখিত জিনিসগুলো যথেষ্ট উপযোগী প্রমাণিত হতে পারে। 1. গ্রহণ করা ক্যাফিনের গণনা করুন। ডিনারের পর বা বেশি রাতে 1 কাপ চা বা কফি যথেষ্ট ক্ষতিকারক হতে পারে, কারণ এটা আপনাদের শরীরের ক্যাফিনের মাত্রাকে বাড়িয়ে তোলে। যখন কি দিনের মধ্যে আপনাদের দ্বারা প্রাপ্ত ক্যাফিনও আপনাদের শরীর থেকে বাইরে বার করতে পারে না, এমন অবস্থায় আপনাদের ঘুম আসতে অসুবিধা হয়। 2. উচ্চ প্রোটিনযুক্ত আহার বর্জন। আপনারা যদি উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ঠিক পরেই ঘুমোতে চলে যান, তাহলে ঘুমোতে অসুবিধা হতে পারে। প্রোটিন বিভক্ত অ্যামিনো অ্যাসিডের নির্মাণ করে, যেটা মস্তিষ্কে তৈরি ট্রাইফ্লোটোন অ্যাসিডের প্রবেশকে বাধা করে, ফলে এটা ঘুমানোর সময় আপনাদের মস্তিষ্কে হতে থাকা রিল্যাক্সেশনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ট্রাইফ্লোটোন মস্তিষ্ককে বিশ্রাম প্রদান করে, আপনাদের ঘুমোতে সহায়তা করে। 3. ঘুমের সময় নির্দিষ্ট করুন। ঘুমের সময় বারবার পরিবর্তনে ঘুম না আসার কারণ হতে পারে। এমন অবস্থায় ঘুমের সময় নির্দিষ্ট করাটা অত্যন্ত জরুরি হয়। শেষটা সব থেকে প্রভাবশালী হয়। মস্তিষ্কটা একটা বিশেষত্ব যে যেটা শুরুর বা শেষে ইনফরমেশনকে বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারে, ধরুন কি মাঝের ইনফরমেশন ততটা মনে রাখে না। আপনারা যখন কোনো লেকচার শুনি বা কোনো সেমিনারে যায়, তখন এটা দেখতে পাওয়া যায় যে
শুরুতে বলা করা কথা, শেষে বলা কথা, মাঝে বলা কথার তুলনায় অনেকটাই বেশি পরিষ্কার স্পষ্টভাবে মনে থাকে। কোনো ফিল্ম দেখার সময় এই একই অবস্থা হয়। ঘুমানোর 1 ঘন্টা আগের সময় সকালে ঘুম থেকে জাগার পরও প্রথম 1টা ঘন্টা বেশি প্রভাবশালী হয়। প্রতিদিন পড়ার সময় আমাদের এই দুটো সময় ভরপুর উপযোগ করা উচিত। বিশেষ করে আপনারা যদি কোনো জিনিসের রিভিশন করতে চান, তাহলে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগের সময় সকালে ঘুম থেকে ওঠার পরের 1 ঘন্টার সময় আপনাদের পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।